জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম টু মুক্তির পাঠশালা। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কত নম্বর স্কুল করব আমরা? পঞ্চম স্কুল করব। অর্থাৎ এর আগে তাহলে আমাদের 4টা স্কুল সমাধান হয়ে গেছে। প্রত্যেকটা স্কুল প্রত্যেকে খুব সুন্দর করে দেখবে, এই কারণেই বলে থাকি কারণ গণিতে স্কুলে পরীক্ষাতে সম্পূর্ণ একদম ফুল নাম্বার পাওয়ার জন্য কিন্তু প্রশ্ন বিচিত্রা বই খুব খুব গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো প্রত্যেকটা যদি তোমার খুব সুন্দর করে হয়ে থাকে, ওই সম্পর্কিত ধারণাগুলো যদি তোমার সুন্দর করে ক্লিয়ার থাকে, তুমি কিন্তু স্কুলের পরীক্ষাতে যাই প্রশ্ন দিক না কেন তুমি প্রত্যেকটাই পারবে। চলো আজকে পঞ্চম নম্বর স্কুলে কি কি প্রশ্ন রয়েছে আমরা এক এক করে দেখবো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, একের ক, 0, 8, 3, 2, 1 অঙ্কগুলি দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার অন্তর্গত। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন শিখেছি কিভাবে না, বৃহত্তম বললে আমরা অঙ্কগুলোকে বড় থেকে ছোট লিখে দিই। তাহলে এইগুলোকে দিয়ে বড় সংখ্যা কত হবে? 8, 3, 2, 1, 0। অর্থাৎ এটাকে আমরা কত বলতে পারি? 83,210। ক্ষুদ্রতমটা আমাদের কত হয়ে যাবে? ক্ষুদ্রতমটা আমাদের কত হয়ে যাবে? 1, 0, 2, 3, 8। কি করে না, ক্ষুদ্রতমর সময় তোমাদেরকে শিখেছি যে যদি শূন্য থাকে শূন্যকে প্রথমে না লিখে দ্বিতীয় স্থানে লিখতে হয়। ঠিক আছে, এইভাবে সাজাতে হবে। তাহলে ক্ষুদ্রতমের সময় ছোট থেকে বড় সাজাবো, কিন্তু যদি শূন্য থাকে, শূন্য তো সব থেকে ছোট, তাহলে নিয়ম অনুযায়ী ওকে প্রথমে লেখার কথা না। শূন্য যদি প্রথমে থাকে তার কোনো মূল্য থাকে না, তাই শূন্যকে সর্বদা দ্বিতীয়তে লিখতে হবে। এবারে ক্ষুদ্রতম পেয়ে গেছি, বৃহত্তম পেয়ে গেছি, এদের অন্তর অর্থাৎ বিয়োগফল বের করতে বলেছে। 10 থেকে 8 বাদ দিলে 2, 10 থেকে 3 বাদ দিলে 7, 11 থেকে 2 বাদ দিলে 9, এখানে থাকলো 2, এখানে থাকলো 7। তাহলে 72,972 আমাদের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 72972। ওকে, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে, ক্ষয়ের দাগ। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার কত গুণ? তাহলে প্রথমে আমরা ভাববো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। আমরা জানি কোনো অঙ্ক না বলা থাকলে, যেমন এগুলো বলেছিল এই অঙ্কগুলো দিয়ে সংখ্যা তৈরি করতে বলেছিল, কিন্তু এখানে কোনো অঙ্ক দেয়নি, শুধুই বলেছে 4টা অঙ্ক থাকলেই হবে। সেই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে আমরা কি লিখি? ততগুলো 9 লিখি। তাহলে 9,999 হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99। জানতে চেয়েছে এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার কত গুণ, অর্থাৎ এটার সঙ্গে কত গুণ করলে দ্বিতীয়টা আসবে। আমি যদি বলি 10 2 এর কত গুণ, আমরা বলে দেবো 5 গুণ, কারণ 2 এর সঙ্গে 5 গুণ করলে 10 আসে। তাহলে এই 5টা কি করে আসবে? 10 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলেই পেয়ে যাব 10 2 এর কত গুণ। এখানে 9,999, 99 এর কত গুণ ভাগ করে দেব। এই ভাগটাই অনেকে ভুল করে দেয়, সেটাই আমি দেখাচ্ছি। আচ্ছা, ইংরেজিতে লেখা হয়ে গেছে, ইংরেজিতে লেখা হয়ে গেছে 9,999, তাকে আমরা 99 দিয়ে ভাগ করব। তাহলে ভাগটা দেখো কিভাবে, আমি ডান দিকে দেখাচ্ছি 999, তাকে আমরা 99 দিয়ে ভাগ দেব। তাহলে 99 একে 99 হয়েছে, হয়ে গেল। এখানে ভাগশেষ কোনো নামবে না। এবারে দেখো একটা 9 নামালাম, একটা 9 নামালে তো ছোট হয়ে যাচ্ছে, ভাগ যাবে না। তার জন্য আমি কি করলাম? পরের 9টাকেও নামালাম। তাহলে ভাজ্য থেকে যখন দুটো সংখ্যা একসঙ্গে নামাবে, ভাগ ফলে একটা শূন্য দিতে হয়। এবারে ভাগ দেব আমরা 99 একে 99। তাহলে আমাদের কত এলো? 101 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার কত গুণ? 101 গুণ। ওকে, চলে আসছি পরবর্তী প্রশ্ন, গয়ের দাগ। 770 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? তাহলে মিনিটকে আমাদেরকে ঘন্টাতে পরিণত করতে হবে। তাহলে আমরা ভাববো মিনিটের সঙ্গে ঘন্টার সম্পর্ক কি না, 1 ঘন্টা সমান 60 মিনিট। অর্থাৎ ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হয়, মিনিটকে ঘন্টা করতে হলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 60 একে 60, এখানে নামলো 7, এখানে নামলো 1, এখানে নামলো 0। এরপরে চলে যাবে 60 2 120। তাহলে কত ভাগশেষ থাকলো? 50। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 12 ঘন্টা। যেটা অতিরিক্ত পড়ে থাকছে সেটা আমাদের মিনিট হয়ে যাবে।
এই প্রশ্নের সঠিক উত্তর কত হয়ে যাবে? ইংরেজিতে লেখা হয়ে যাচ্ছে 12 ঘন্টা 50 মিনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে? তাহলে 770 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট? 12 ঘন্টা 50 মিনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। হয়েছে? ঘয়ের দিকে চলে আসো। সঠিক উত্তরটি নির্বাচন করো। কি বলেছে? কয়েকটি সংখ্যার ক্ষেত্রে কোনটির মান নির্দিষ্ট নয়। নির্দিষ্ট নয় কথার অর্থ কি? যে অসংখ্য বেরোতে পারে, অসংখ্য হতে পারে, সেটাকেই বলা হচ্ছে নির্দিষ্ট নয়। তাহলে পরীক্ষায় নির্দিষ্ট নয়ের বদলে তোমাকে অসংখ্য শব্দটাও দিয়ে দিতে পারে, দুটোর অর্থই একই। চলে আসছি সাধারণ গুণনীয়ক। যে কোনো সংখ্যার দুটি বা আরো যদি সংখ্যা নেই, তাদের সাধারণ গুণনীয়ক অল্প কিছুই বেরোয়, একটা দুটো তিনটা চারটা নির্দিষ্ট গোনা যায়। যেমন আমি তোমাদেরকে যদি উদাহরণ দিই, এখানে কয়েকটি সংখ্যা বলেছে, অর্থাৎ দুটো হতে পারে, তিনটা হতে পারে, তার বেশি হতে পারে। ঠিক আছে, আমি দুটো দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো আমি লিখলাম 10 আর লিখলাম 15। তাহলে 10-এর গুণনীয়ক গুলো লেখো। 10 কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 1, 2, 5 আর 10। কি বলেছি? প্রত্যেকটা জিনিসে কনসেপ্ট ক্লিয়ার করিয়ে যাব। 15 1 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়। এগুলো কি বের করলাম? গুণনীয়ক। আমাদেরকে চেয়েছে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ কোনগুলো সবার মধ্যে আছে। এর মধ্যে 1 আছে, এর মধ্যে 5 আছে। তাহলে 10 আর 15 এর কতগুলো সাধারণ গুণনীয়ক পেলাম? দুটো। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি অন্য কিছু নিলে হয়তো তার 3টে পাবো, 4টে পাবো, 5টা পাবো, এরকম নির্দিষ্ট কয়েকটা পাবে, গোনা যাবে। কিন্তু আচ্ছা লসাগু, এর দুজনের যদি লসাগু করে একটাই আসবে। লসাগু তো একটাই আসবে, লসাগু তো অনেক কিছু আসবে না। 10 আর 15 লসাগু 60 আসবে, একটা নির্দিষ্ট। এদের যদি গসাগু করি, 10 আর 15 যদি গসাগু করে আমাদের 5 আসবে, একটা নির্দিষ্ট সংখ্যা। কিন্তু অপশন দ্বিতীয়তে যেটা রয়েছে সাধারণ গুণিতক, সেটা কিন্তু নির্দিষ্ট আসবে না, সেটা অসংখ্য, যার কোনো শেষ নেই। যেমন আমি যদি 10-এর গুণিতক লিখি, 10-এর গুণিতক 10 একে 10, 10 দুইয়ে 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50, 10 ছয়ে 60, 10 সাতে 70, 10 আষ্টে 80, 10 নয় 90, 10 দশে 100, 10 11 110, 10 20-তে 120, এরকম তো চলবে, তো শেষ নেই। গুণিতক মানে শেষ নেই। 15 15 একে 15, 15 দুইয়ে 30, 15 তিনে 45, 15 চারে 60, 15 পাঁচে 75, 15 ছয় 90, 15 সাতে 105, 15 আষ্টে 100, 120, এরকম চলতে থাকবে, তো শেষ নেই। এবারে দেখো কি কি কমন এসছে। দেখো এই যে 30 এসছে, 60 এসছে, 90 এসছে, 120 এসছে, আরো তো আমি লিখিনি। তাহলে এরকম যত লিখতে যাব আরো তো পাবো, তাই না? তাহলে এখানেই আমরা 4টা পেয়েছি, কিন্তু এই 4টা নয়, আরো অসংখ্য আছে। আমি যত আরো গুণিতক লিখবো, আরো ওদের মধ্যে কমন পাবো, সাধারণ পাবো। তাহলে এখানে ওটাই জানতে চেয়েছি, যে আমরা যদি কয়েকটা সংখ্যার সাধারণ গুণিতক বের করতে চাই, সাধারণ গুণিতক কিন্তু নির্দিষ্ট হবে না, অসংখ্য হবে, অসংখ্য, যার কোনো শেষ নেই। কিন্তু সাধারণ গুণিতক, সাধারণ গুণনীয়ক নির্দিষ্ট আসবে, কারোর দুটো, কারোর 4টা, 5টা, 6টা, 10টা, এরকম নির্দিষ্টই আসবে, গোনা যাবে। লসাগু তো একটাই হয়, গসাগু তো একটাই হয়, নির্দিষ্ট আমরা লসাগু গসাগু বের করতে পারি। কিন্তু সাধারণ গুণিতক আমরা কিন্তু নির্দিষ্ট ভাবে বের করতে পারবো না, চলতেই থাকবে। আমাকে যদি বলে 10 আর 15 কতগুলো সাধারণ গুণিতক আছে, আমি কিন্তু বলতে পারবো না। আমাকে যদি বলে প্রথম দুটো সাধারণ গুণিতক লেখো, তাহলে হয়তো বলতে পারবো। প্রথম 3টি সাধারণ গুণিতক লেখো, তাহলে হয়তো বলতে পারবো। কিন্তু কতগুলি সাধারণ গুণিতক আছে সেটা বলা সম্ভব নয়। তাহলে কোনটির মান নির্দিষ্ট নয়, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তীতে এক কি ধরনের সংখ্যা এবং কেন? দেখো এটার উত্তর বিভিন্ন হতে পারে, বিভিন্ন হতে পারে। যে যেটাই লিখবে মাস্টারকে নাম্বার দিতেই হবে। কেউ বলবে যে এক হচ্ছে মৌলিক সংখ্যা এবং কেন লিখে দেবে, সেটাও উত্তর হবে। কেউ বলবে এক হচ্ছে বিজোড় সংখ্যা, কেন, সেটাও লিখে দেবে। তাহলে যে বিজোড় সংখ্যা লিখবে সেও নম্বর পাবে। কেউ যদি লিখে এক মৌলিক সংখ্যা, সরি ভুল বলা হয়ে গেল, তাহলে মৌলিকটা লিখবো না, কারণ এক তো মৌলিকও নয় যৌগিকও নয়। ঠিক আছে, যদি মৌলিক হতো তাহলে আমরা মৌলিক বলে দিতাম, যদি যৌগিক হতো যৌগিক বলে দিতাম। যেহেতু এক মৌলিক অথবা যৌগিক নয়, তাহলে শুধু এটাই লিখবো, এক কি ধরনের সংখ্যা, এক বিজোড় সংখ্যা লিখবো। হয়েছে? আমি ফ্লোতে ভুল বলে চলে গেলাম, এক হচ্ছে বিজোড় সংখ্যা লিখবো। হয়েছে? এক কি ধরনের সংখ্যা, সর্বদাই লিখবো এক বিজোড় সংখ্যা। এবারে বলেছে কেন, কেন তো তুমি লিখবে, কারণ এক 2 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য নয়।
যে সমস্ত সংখ্যাগুলো 2 দিয়ে পূর্ণরূপে বিভাজ্য চলে যায়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, তাদেরকেই আমরা জোড় সংখ্যা বলি। তাহলে 1 2 দিয়ে পূর্ণরূপে বিভাজ্য নয়, তাই এটি বিজোড় সংখ্যা। ব্যাস, গল্প শেষ। যত নাম্বার তুমি পেয়ে যাবে। চলে আসছি চয়ের দাগে। দুটি সংখ্যার সঙ্গে তাদের লসাগু ও গসাগুর সম্পর্কটি লেখো। সুন্দর প্রশ্ন, ভালো প্রশ্ন, ভালো করে দেখবে প্রত্যেকে। যে কোনো দুটি সংখ্যা, আমি উদাহরণ দিয়েই বোঝাচ্ছি, এক্ষুনি যেটা বোঝালাম, 10 আর হচ্ছে 15। দেখো এই দুটি সংখ্যা, এদেরকে যদি আমরা গুণ করি কত আসবে? দেখো 150 হয়েছে। এবারে এই 10 আর 15 আমরা লসাগু করছি। 5 দিলে 5 2 10, 5 3 15। তাহলে লসাগু আমাদের কত এসছে? লসাগু আমাদের এসছে 3 2 6, 6 5 30। গসাগু আমাদের কত এসছে? গসাগু আমাদের এসছে 5। আচ্ছা, লসাগু আর গসাগু যেটা এসছে, এদেরকে যদি গুণ করি কত আসবে? 150। তাহলে একটা জিনিস খেয়াল করো, দুটি সংখ্যার গুণফল যা এসছে, ওই দুটো সংখ্যার লসাগু আর গসাগুর গুণফলও দেখো একই এসছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে কোনো দুটি সংখ্যা, তোমার ইচ্ছে খুশি মতো যা কিছু সংখ্যা দুটো নিয়ে নাও, সেই দুটো সংখ্যাকে গুণ করলে যা হবে, সেই দুটো সংখ্যার গসাগু আর লসাগু বের করবে, সেই গসাগু আর লসাগুর গুণফলও সেটাই হবে। এটাই হচ্ছে দুটো সংখ্যা এবং গসাগু লসাগুর মধ্যে সম্পর্ক। লিখবোটা কি না, এইরকম করে লিখবে। আমি যেটা লিখছি পুরো হুবহু। সংখ্যা দুটির গুণফল দিয়ে একটা সমান চিহ্ন দেবে। এই যে সংখ্যা দুটির গুণফল কার সঙ্গে সমান হয়? সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। হয়েছে? এই কথাটা লিখে দেবে। শুধু গসাগু লসাগু লিখতেও পারো, সংখ্যা দুটি কথাটাও লিখতে পারো। তাহলে সংখ্যা দুটির গুণফল কার সঙ্গে সমান হবে? সংখ্যা দুটির গসাগু ও লসাগুর গুণফলের সঙ্গে সমান হবে। সুন্দর করে এই কথাটা পরীক্ষাতে লিখে দেবে যখন এই প্রশ্নটা থাকবে, যে দুটি সংখ্যার সঙ্গে তাদের লসাগু গসাগুর সম্পর্ক কি, এটাই হচ্ছে তাদের সম্পর্ক। চলো পরবর্তী 2 এর দাগে চলে আসছি। দুটি সংখ্যার যোগফল দেয়া রয়েছে, বিয়োগফল দেয়া রয়েছে, সংখ্যা দুটি বের করতে বলেছে। পূর্বেও করেছি, পূর্বের কোনো না কোনো স্কুলে ছিল, 1 2 3 4 এর মধ্যে কোন একটা স্কুলে ছিল। এবং যারা এই স্কুলটা প্রথমবার দেখছো আমাদের ভিডিও, তোমরা পূর্বের যে স্কুলগুলো, 1 এর স্কুল, 2 এর স্কুল, 3 এর স্কুল, 4 এর স্কুল, সেগুলো ভালো করে প্রত্যেকটা দেখবে। হয়েছে? চলো, তাহলে আমাদেরকে দুটো সংখ্যা বের করতে বলেছে। কি শিখিয়েছি না, বড় সংখ্যা বের করতে বললে যোগফল এবং বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। যোগফল এবং বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যোগ করলে আমাদের কত আসবে? 4 2 2 4, 4 2 6, 2 1 3। যোগ ভুল হলো কিনা দেখে নিই। 4 2 2 4, 4 2 6 ঠিকই আছে। তাহলে এটা ভাগ দিলে 2 1 এ 2, 1 নামলে 16, 2 8 এ 16, 2 2 এ 4, 2 2 এ 4। তাহলে এটা হচ্ছে আমাদের বড় সংখ্যাটা, পেয়ে যাবো 1822। ছোটটা কি করে বের করতে হয়? দুটো সংখ্যা তো বের করতে বলেছে, ছোট সংখ্যাটা কি করে বের করতে হয়? ঠিক একই রকম, একটু আলাদা। যোগফল এবং বিয়োগফলকে বিয়োগ করে, যোগফল এবং বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6, 11 থেকে 2 বাদ দিলে 9, এখানে রয়েছে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, এখানে রয়েছে 1। এটাকে যদি আমরা ভাগ দিই, 2 5 এ 10, 1 নামলো 19, 2 8 এ 16, 2 8 এ 16। তাহলে এই হচ্ছে আমাদের বড় সংখ্যা, এই হচ্ছে আমাদের ছোট সংখ্যা। দেখো এদেরকে যোগ করলে 2420 আসে কিনা। 8 2 এ 10 এর 0 হাতে 1, 8 2 এ 10, আমার তো ভুলে গেছে কোথাও, এই যে এখানে ভুলে গেছে, 2 9 এ 18 হবে, 2 9 এ 18 হবে, এখানে ভাগটা ভুলে গেছে। 2 5 এ 10, 1 নামলে 19, 2 9 এ 18, 1 নামলে 16, 2 8 এ 16। তাহলে 8 2 10 এর 0 হাতে 1, 9 2 11 একে 12, 2 হাতে 1, 8 5 13 একে 14, 4 হাতে 1, 1 1 2 হয়েছে। এই দুটোকে বিয়োগ করে দেখো এটা আসবে। তাহলে যখন যখন আমাদের যোগফল এবং বিয়োগফল দেয়া থাকবে, দুটো সংখ্যা বের করতে বললে যোগফল এবং বিয়োগফলকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবো, যোগফল আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পাবো। ঠিক আছে, চলে আসছি ক্ষয়ের দাগ। কি বলেছে দেখো ক্ষয়ের দাগ। 7 4 2 9 6 দিনে
কত বছর কত মাস, কিছুক্ষণ আগেই আমরা করলাম কত বছর কত মাস কত দিন, তাহলে এটার জন্য আলাদা একটা স্লাইড নিয়ে নিই। ঠিক আছে, কি বলেছিল? 74,296, 74,296। এটা কি আছে? দিনে আছে। এটাকে প্রথমে কিসে পরিণত করতে হবে? বছরে পরিণত করতে হবে। তাহলে প্রথমে ভাববো দিনকে বছরে কিভাবে পরিণত করতে হয়। না, আমরা জানি 1 বছর সমান 365 দিন, অর্থাৎ দিনকে বছর করতে হলে 365 দিয়ে ভাগ করতে হবে। 365 দিয়ে ভাগ করব, তাহলে ভাগ দাও। 365 2 চলে যাবে, 5 2 10 0, হাতে 6 দিয়ে 12 একে 13 3, 3 2 6 1 7, এখান থেকে নামলো 2, এখান থেকে 1, এখান থেকে 9। দেখো ছোট হয়ে গেছে, তাহলে 6 কেও নামিয়ে দাও। তাহলে দুটো সংখ্যা যেহেতু একসঙ্গে নেমেছে, দুটো অঙ্ক ভাগ বলে একটা শূন্য দেবো। এবারে কত দেবো? 4 3 12, বেশি হয়ে যাবে, 3 যাবে। 5 3 15 5, হাতে 1, 6 3 18 একে 19 9, হাতে 1, 3 3 9 1 10, 6 থেকে 5 বাদ দিলে 1, 9 থেকে 9 বাদ দিলে 0, এখানে নামলো 200। তাহলে এই যে 365 দিয়ে যেহেতু ভাগ করেছি, তাহলে ভাগফল যেটা আসবে সেটা আমাদের কি হয়ে যাবে? বছর হয়ে যাবে। এখন কিন্তু 201 দিন অতিরিক্ত, যে এটা তো দিন ছিল, এটা তো অতিরিক্ত, তাহলে এটা হচ্ছে দিন। এবারে এই যে দিনটা আছে একে আবার কিসে পরিণত করব? মাসে পরিণত করব। দেখো আমাদের বছরেও করতে বলেছে, মাসেও করতে বলেছে। এবারে যে অতিরিক্ত দিনটা পড়ে আছে 201 দিন, এটাকে আমরা মাসে করব। কিভাবে? না, আমরা জানি 30 দিয়ে ভাগ করলে তো মাস হয়ে যায়, তাই না? 30 7 বেশি হয়ে যাবে, 6 দেবো, 6 3 18, 108। তাহলে এখান থেকে নামলো 1, এখান থেকে নামলো 2। তাহলে যেহেতু 30 দিয়ে ভাগ করেছি, ভাগফল যেটা আসবে সেটা কি হয়ে যাবে? মাস। এখনো কত দিন অতিরিক্ত থেকে গেল? 21 দিন। তাহলে উত্তরটা আমাদের কত আসবে? 203 বছর, ঠিক আছে, 6 মাস, আর আমাদের আসবে 21 দিন। হয়েছে? এই যে প্রশ্নটা সুন্দর করে দেখো, 74,296 ছিল, সেটাকে বছর মাস দিনে করতে বলেছে। তাহলে এটাকে যদি আমরা বছর করি আমাদের কত হয়ে যাবে? এই যে 203 বছর, এটাকে যদি আমরা মাসে করি কত আসবে? 6 মাস 21 দিন। ঠিক আছে, 203 বছর 6 মাস 21 দিন সঠিক উত্তর এসে যাবে। আচ্ছা, এটাতে দুটোই প্রশ্ন ছিল, কমপ্লিট হয়ে গেল। চলে আসবো পরবর্তী, না আরো আছে, গয়ের দাগ। শ্যামল বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। প্রত্যেকটা স্কুলে এই অঙ্কটা রয়েছে, এই টাইপের অঙ্ক রয়েছে, প্রত্যেকটা স্কুলেই ডিটেলসে বোঝাচ্ছি। চলো আবার, 6 মাসে যত টাকা আয় করে সেটা খরচ করতে 7 মাস সময় লাগে। 1 মাসের খরচ দেওয়া আছে 12,270 টাকা। আচ্ছা, 1 মাসে যদি 12,270 টাকা খরচ করে, তাহলে 7 মাসে কত 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 খরচ করবে? এগুলো আমি এইভাবে করাচ্ছি, তোমরা কিন্তু ভাষা দিয়ে দিয়ে সুন্দর করে লিখবে। যে 1 মাসের খরচ হয় 12,270 টাকা, অতএব 6 মাসে খরচ হবে, দিয়ে দুটোকে এইভাবে গুণ করবে। 0 7 7 49 9, হাতে 4, 7 2 14, আর 4 18, 8, হাতে 1, হাতে 1, 7 2 14 একে 15, 5, 7 একে 7 11। তাহলে এই যে টাকাটা, এটা কি 7 মাসের খরচ? 8 মাসের খরচ না 7 মাস? 7 মাসের খরচ। এবারে প্রশ্নে বলেছে 7 মাসে যত টাকা খরচ করে সেটাই হচ্ছে তার 6 মাসের আয়। তাহলে এই যে টাকাটা, এটাকেই আমি বলে দিতে পারি, অতএব 6 মাসের আয়, 6 মাসের আয় কত হয়ে যাবে? 8 5 8 9 0। ঠিক আছে, তাহলে 7 মাসে যত টাকা খরচ করে সেটাই হচ্ছে 6 মাসের আয়। তাহলে এটাকে আমি বলে দিতে পারি এটাই হচ্ছে আমাদের 6 মাসের আয়। প্রশ্নে জানতে চেয়েছে মাসিক আয়। তাহলে 6 মাসে যদি এই টাকাটা আয় করে থাকে, তাহলে 1 মাসের আয় কত হবে? মাসিক আয় কথার অর্থ কি? 1 মাসের আয়। 8 5 8 9 0, তাকে 6 দিয়ে ভাগ করবো। 6 একে 6, 2 নামলো 25, 6 4 24, 1 নামলে 18, 6 3 18, 6 একে 6, 3 নামলে 30, 6 5 30। তাহলে আমাদের কত হয়ে যাবে? দেখো 14,315 টাকা। ঠিক আছে, তাহলে তার মাসিক আয় কত হয়ে যাবে? 14,315 টাকা সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, চলো ঘয়ের দাগে চলে আসো। ঘয়ের দাগ আমাদেরকে বলেছে 24 36 এর সাধারণ গুণনীয়ক গুলির লসাগু কত? এই হচ্ছে আমি ঘয়ের দাগ লিখলাম। 24 এবং 36 এর সাধারণ গুণনীয়ক বের করব, সাধারণ গুণনীয়ক। তাহলে এই হচ্ছে 24 এর গুণনীয়ক গুলো কি কি বেরোবে?
2 3 4 6 8 12 24 এগুলো হচ্ছে গুণনীয়ক। 36 1 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে, 6 দিয়ে, 9 দিয়ে, তারপরে 12 দিয়ে, 18 দিয়ে আর 36 দিয়ে। এগুলো আমি গুণনীয়ক বের করলাম। এবারে বের করবো সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যেগুলো সবার মধ্যে আছে, যেগুলো সবার মধ্যে আছে। তাহলে 1 2 3 4 6 12 এগুলো হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। এই যে সাধারণ গুণনীয়ক গুলো বলেছে, এদের আমরা কি করব, লসাগু করব। ঠিক আছে, সুন্দর করে লসাগু করব। প্রথমে 2 এ দিয়ে দাও, 2 1 2, 3 যাবে না, 2 2 4, 2 3 6, 2 6 12। আবার 2 এ দিয়ে দাও, 2 1 2, 2 3 6। এরপরে 3 এ দিয়ে দাও, 3 1 3, 3 1 3, 3 1 3। তাহলে কত হলো দেখো, 2 2 4, 4 3 12 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব, গুণনীয়ক গুলো বের করব। সেই গুণনীয়ক গুলোর মধ্যে যেই যেই গুণনীয়ক গুলো সবার দুজনের মধ্যে রয়েছে, উভয়ের মধ্যে রয়েছে, সেটাকে সাধারণ গুণনীয়ক বলে। সেই সাধারণ গুণনীয়ক গুলোর আবার লসাগু করবো, করলে আমাদের উত্তর কত চলে আসবে, 12। ওকে, আরো একটি উমর দাগের প্রশ্ন রয়েছে, আলাদা স্লাইড নিচ্ছি। একটি গল্পের বইয়ের দাম 468 টাকা। 357 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে যদি আমি একটি করে গল্পের বই দিতে চাই, তাহলে কত খরচ হবে? তাহলে এটাকে এটা দিয়ে গুণ করে দেবো। 468কে 357 দিয়ে গুণ করবো। 468 357। তাহলে একটা বইয়ের দাম যদি 468 টাকা হয়, 357টি বইয়ের দাম কত হবে, গুণ করব। চলো গুণ দাও। 8 7 56, 6 হাতে 5, 7 6 42 আর 5 47, 7 হাতে 4, 7 4 28, 7 4 32, 8 5 40 এর 0 হাতে 4, 6 5 30 আর 4 34 4 হাতে 3, 5 4 20 আর 3 23, 8 3 24 4 হাতে 2, 6 3 18 2 20 0 হাতে 2, 4 3 12 আর 2 14, 6 7 4 4 8 2 10 0 হাতে 1, 3 3 9 10 0 হাতে 1, 4 2 6 1 7। তাহলে এই টাকাটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যদি আমার কোথাও গুণ ভুল না হয়। ঠিক আছে, তাহলে এই যে গল্পের বই দিতে কত খরচ হবে, একবার দেখে নিই। 468, ফোনটা কোথায়, গুণটা চেক করতাম, এখানে নেই। 8 7 56, 6 হাতে 5, 7 6 42, 5 47, 7 হাতে 4, 7 4 28, 32, 8 5 40, 6 5 30, 5 4 20, 8 3 24, 6 3 18, 4 3 12। ঠিকই আছে। 6 7 4 4 8 2 10, 3 3, এইখানে ভুলে গেছি গো, এইখানে ভুলে গেছি যোগটা। 6 7 4 4 8 2 10 0 হাতে 1, এটাকে গুণ করে দিয়েছি। 3 3 6 1 7 হবে, 4 2 6 আর 1, এই যে 1 6 7 0 7 6 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 1 6 7 0 7 6 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে চলে আসছি। 3 এর ক কি বলেছে, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যখনই এই রকম কত সময় অন্তর অন্তর বলবে, একটাই কাজ, আমরা লসাগু করব। কত সময় পরে একসঙ্গে বাজবে, লসাগু যেটা আসবে সেটাই উত্তর। 5 এ দেবো, 5 3 15, 5 4 20, 5 5 25। তাহলে লসাগু আমাদের কত এলো দেখো, 5 3 15, 15 4 60, 60 5 আমাদের কত আসবে, 300 সেকেন্ড। অর্থাৎ 300 সেকেন্ডকে তুমি মিনিটও করতে পারো, 60 দিয়ে ভাগ করলে 5 মিনিট হবে। অর্থাৎ প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। প্রতি 5 মিনিট অন্তর অন্তর, এখন বাজলো, আবার 5 মিনিট অন্তর 3 জন একসঙ্গে বাজবে, আবার 5 মিনিট অন্তর 3 জন একসঙ্গে বাজবে। এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন জানতে চেয়েছে, ওই সময়ের মধ্যে প্রত্যেকটি ঘন্টা, এটা এখনো প্রশ্ন আছে, ওই সময়ের মধ্যে প্রত্যেকটি ঘন্টা কতবার করে বাজবে? তাহলে 5 মিনিট মানে যেটাকে আমরা 300 সেকেন্ড লিখেছিলাম, তাহলে 300 সেকেন্ডে প্রথম ঘন্টাটা কতবার বাজবে, 15 দিয়ে ভাগ করে বলে দেব 20 বার। এই 300 সেকেন্ডকে দ্বিতীয় ঘন্টা 20 সেকেন্ড অন্তর বাজে, ভাগ করে বলে দেব 15 বার।
আর তৃতীয় ঘন্টা 300 কে আমরা যদি 25 দিয়ে ভাগ করি, 25 একে 25, 5 নম্বর 50, 12 বার। তাহলে এই সময়ের মধ্যে প্রথম ঘন্টাটা বাজবে 20 বার, দ্বিতীয় ঘন্টাটা বাজবে 15 বার, তৃতীয় ঘন্টা বাজবে 12 বার। ওটাই জানতে চেয়েছে যে এই সময়ের মধ্যে প্রত্যেকটি ঘন্টা কতবার করে বাজবে। 20 বার, 15 বার, 12 বার। ওকে, চলো এখনো দুটো প্রশ্ন। ক্ষয়ের দাগ কি বলেছে দেখো, ক্ষয়ের দাগ। গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই, 150 টাকা মূল্যের 80টি বই এবং 50 টাকা মূল্যের 70টি বই কেনা হলো। মোট কত টাকার বই কেনা হলো? তাহলে প্রথমে গুণ, তারপরে যোগ। তাহলে 225 টাকা দামের 221টি বই কিনেছি, তাহলে এটাকে আমরা গুণ দিয়ে পাবো কত টাকা খরচ হবে। তাহলে 5 2 2, 5 দিয়ে 10 এর 0, 2 দিয়ে 4 1 5, 2 দিয়ে 4, এটাও আমাদের চলে আসবে 450। তাহলে 5 2 7 9 4, তাহলে এটা গেল প্রথমে। আরো পরবর্তীতে আছে 150 টাকা মূল্যের 80টি বই, এটাকে একদম গুণ করে দিচ্ছি, 15 8 120 এই টাকা। এরপরে 50 টাকা মূল্যের 70টি বই, আমি গুণটা দেখাচ্ছি, তোমরা তোমাদের মতো জিনিসগুলোকে করবে। দুটো শূন্য আছে, শেষে বসিয়ে দেব, 7 আর 5 গুণ করলে 35, 350 টাকা। তাহলে এই মোট 3 প্রকারের বই রয়েছে। প্রথম প্রকারের বইয়ের জন্য 49,725 টাকা, দ্বিতীয় প্রকারের বইয়ের জন্য 12,000 টাকা, তৃতীয় প্রকারের বইয়ের জন্য 3,500 টাকা। মোট কত টাকার বই কেনা হলো? 3 থেকে যোগ করবো। আমি না এখানেই যোগ করে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে করবে না, তোমরা আলাদা ভাবে 3 থেকে যোগ করবে। আমি এইখানেই যোগ করে দিচ্ছি, 1 2 3টা 0, 3 না ঠিক আছে 3 5। তোমরা কিন্তু কেউ এইরকম যোগ করবে না বলে দিলাম, তোমরা আলাদা ভাবে লিখবে। অতএব মোট টাকা বলে 3টিকে, এটাকে এটাকে আর এইটাকে যোগ করবে। আমি এইখানে যোগ করে দিচ্ছি 3 জনকে। 5 2 7 5 12, 2 3 1 4, 4 2 6 9 6 15, 5 হাতে 1, 4 5 1 6। তাহলে আমাদের সঠিক উত্তর আসবে 65,225 টাকা। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের উত্তর। তাহলে 3টা আলাদা আলাদা প্রকারের বইয়ের মূল্য বের করবে, সেই মূল্যগুলোকে যোগ করে দিলে আমরা মোট টাকাটা পেয়ে যাবো। হয়েছে? চলে আসছি গয়ের দাগ, শেষ অঙ্ক, পঞ্চম স্কুলের শেষ অঙ্ক কি বলেছে দেখো। এক দোকানদার 52টি ঘড়ি বিক্রি করে 4,368 টাকা লাভ করলো, পুরো 52টা ঘড়ির উপরে। প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য 526 টাকা হলে প্রতিটি ঘড়ির বিক্রয় মূল্য কত? দেখো কত হয়েছে, লাভ হয়েছে কত টাকা? 4,368 টাকা। এটা কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে আমরা বের করব প্রতিটি ঘড়ির উপর লাভ, প্রতিটি ঘড়ির উপর লাভ। আচ্ছা, মোট কত টাকা লাভ হয়েছে? 4,368 টাকা। কতগুলো ঘড়ি? 52টা ঘড়ি। তাহলে 52টা ঘড়ির উপর যদি এত টাকা লাভ হয়, 4,368 টাকা, তাহলে একটা একটা ঘড়িতে কত করে লাভ হয়েছে আমরা সেটাই বের করছি। ভাগ দেব, 52 একে তো যাবে না, 4 3 6 8, 52 দিয়ে ভাগ করলে 8 এ চলে যাবে 8, 8 2 16, 6 হাতে 1, 8 5 40 থেকে 41, 0 3 থেকে 1 বাদ দিলে 208, 4 এ গেলে 4 2 8, তাহলে 84 টাকা। তাহলে একটা একটা ঘড়ির উপর আমার কত টাকা করে লাভ হচ্ছে? 84 টাকা। এখন প্রশ্ন হচ্ছে আমি একটা একটা ঘড়ির উপর লাভ কেন বের করছি? আমাকে তো চেয়েছে প্রত্যেকটা ঘড়ির বিক্রয় মূল্য, অর্থাৎ প্রতিটা ঘড়ি আমি কি দামে বিক্রি করেছি সেটা জানতে চেয়েছে। আমি লাভ কেন বের করছি না, প্রতিটা ঘড়ির ক্রয় মূল্য জানি, কি দামে বিক্রি করেছি জানি, প্রতিটা ঘড়ির উপর লাভ জানি। আমরা জানি ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলেই তো বিক্রয় মূল্য আসে। তাহলে আমি কিনেছি 526 টাকা দিয়ে, লাভ করেছি 84 টাকা, তাহলে বিক্রি করেছি কত দিয়ে? লাভ মানে কি? যত টাকা বেশিতে বিক্রি করেছি। তাহলে কিনেছি 526 টাকা দিয়ে, 84 টাকা লাভ করেছি, মানে আমাকে 84 টাকা বেশি দিয়ে বিক্রি করতে হবে। অতএব বিক্রয় মূল্য, প্রতিটি ঘড়ির বিক্রয় মূল্য, তাহলে কত হয়ে যাবে? 526 এর সঙ্গে 84 যোগ করবো, 6 4 10 এর 0 হাতে 1, 9 2 11 এর 1 হাতে 1, 5 1 6, 610 টাকা। তোমরা এটাকে এভাবে করতে পারো খুব সহজে। আরো যদি বড় করে করতে চাও করতে পারো। কিভাবে? এটা লাভ দেয়া রয়েছে,
পুরো 52টি ঘড়ির ক্রয় মূল্য বের করে নিতে পারো, যে একটা ঘড়ির দাম যদি 526 টাকা হয়, 52টা ঘড়ির ক্রয় মূল্য কত? 52কে 526 দিয়ে গুণ করে দেবে, দিলে তুমি মোট ক্রয় মূল্য পেয়ে যাবে। সেই মোট ক্রয় মূল্য থেকে তুমি লাভটা বাদ দিলে মোট বিক্রয় মূল্য পাবে। সেই মোট বিক্রয় মূল্যকে আবার 52 দিয়ে ভাগ করলে তুমি প্রতিটা ঘড়ির বিক্রয় মূল্য পাবে। তাহলে এটা একটু বড় হয়ে গেল, আমার দরকার নেই। আমি লাভকে ভাগ করে দিলে প্রতিটা ঘড়ির উপর লাভ পেয়ে যাব, ক্রয় মূল্যের সঙ্গে যোগ করে দিলে আমাদের উত্তর চলে আসবে 610 টাকা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পঞ্চম স্কুল, ফিফথ স্কুল আমাদের হলো। প্রত্যেকটা স্কুল প্রত্যেকে খুব ভালো করে মন দিয়ে দেখবে, যার যা কিছু জিজ্ঞাসা থাকবে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে। সেই সঙ্গে কি বললাম, প্রত্যেকে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে, কারণ ওই গ্রুপের মধ্যে কোন দিন কোন ক্লাস আপলোড করছি তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে। সেই গ্রুপে জয়েন হওয়ার জন্য গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওটাতে টাচ করলেই ক্লিক করলেই তোমরা কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো আজকের ক্লাস এখানে শেষ করছি।